আজ শুনবেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস পুতুল প্রথম পর্ব। পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায়। এত সুন্দর লাগে তার, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাদের বাগান অন্যদের বাগানের মতো নয়। তিনটা বিশাল বড় বড় গাছ, একটা রেন্ট্রি গাছ, এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে লেগে গেছে। আর দুটি হচ্ছে কদম ফুলের গাছ। কদম ফুলের গাছ দুটি পাশাপাশি, যেন দুই যমজ বোন, একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে। বর্ষাকালে গাছ দুটিতে কি অদ্ভুত ফুল ফোটে, সোনার বলের মতো ফুল। পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ দুটি একেবারেই সহ্য করতে পারেন না। কারণ হচ্ছে শুঁয়োপোকা। কদম গাছে খুব শুঁয়োপোকা হয়, আর পোকাগুলো দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়। তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কাটিয়ে ফেলা দরকার। শেষ পর্যন্ত কেন জানি কাটা হয় না। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। অদ্ভুত কদম ফুলগুলো ফোটে, কি যে ভালো লাগে পুতুলের। এখন শীতকাল। কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। জেসমিন বজলু মিয়া নামে একটি লোককে ঠিক করেছেন। লোকটির মুখে বসন্তের দাগ, তার একটি চোখও নষ্ট। ভালো চোখটি দিয়ে সে সবার দিকে বিশ্রীভাবে তাকায়। বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি দিয়ে কি সব মাপটাপও নিয়ে গেছে। বলে গেছে সোমবারে লোকজন নিয়ে আসবে। পুতুলের এজন্যেই খুব মন খারাপ। গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়। বাগানে এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কি সব কথা বলে, হয়তো বা সান্ত্বনার কোনো কথা। আজও তাই করছিল। গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন। তার হাতে একটা ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান। বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে। এ একটি খারাপ ব্যাপার। দুদিন পর পর তারা ঝগড়া করেন। ঝগড়া করবে ছোটরা, আড়ি দেবে, ভাব নেবে, বড়রা এরকম করবে কেন? পুতুলের ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটার দিকে যাচ্ছে। তার চোখ বাবার দিকে। বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স 11। এই বয়সের ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছটার দিকে যেতে দেখলেন, কিছু বললেন না। তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায়ই আসে, বসে। এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হুল্লোড়ের বাড়ি। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলে পেলে, সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে হলো ঘাসে। এমনভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুবই একা। তাকে আরো কিছু সময় দেওয়া উচিত। তা তিনি দিতে পারছেন না। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। জি বাবা, কি করছো তুমি? কিছু করছি না, কাছে আসো। পুতুল ভয়ে ভয়ে এগিয়ে আসছে। তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা, অথচ তাকে অনেকবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে। গায়েও পাতলা একটা শার্ট ছাড়া কিছু নেই। শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে কেউ থাকে? রহমান সাহেব খুব বিরক্ত হলেন। বিরক্তি প্রকাশ করলেন না। ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরকম হাসি মুখের একটি ছেলেকে ধমক দিতে মায়া লাগে। তুমি প্রায়ই ওই রেন্ট্রি গাছটার নিচে বসে থাকো। কি করো ওখানে? কিছু করি না, বসে থাকি। কিছু নিশ্চয়ই করো, শুধু শুধু কি কেউ বসে থাকে? পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো। তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না। রহমান সাহেব বললেন, বসে বসে ভাবো, তাই না? হ্যাঁ ভাবি। কি নিয়ে ভাবো? পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসলো। রহমান সাহেবের ইচ্ছে করলো ছেলেটাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে।
মাথা ভর্তি রেশমের মতো চুল, দেখলেই হাত বোলাতে ইচ্ছে করে। আজ তোমার শরীর কেমন? ভালো। কিরকম ভালো সেটা বলো। খুব ভালো, না অল্প ভালো, নাকি মন্দের ভালো? খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, যাও, যা করছিলে করো। পুতুল গেল না, দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে তার কিছু বলার আছে, কিছু বলতে চাচ্ছে, অথচ বলতে গিয়েও পারছে না। রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো। এত বাচ্চা একটি ছেলে, সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারবে না? তিনি নরম গলায় বললেন, পুতুল, তুমি কি কিছু বলতে চাও? পুতুল মাথা নাড়ল, সে বলতে চায়। রহমান সাহেব বললেন, কি বলতে চাও বাবা? গাছগুলো কেন কাটবে? গাছ কাটা তোমার পছন্দ নয়? না। ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না, আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না। গাছগুলোতে শুঁয়োপোকা হয়, তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। পুতুল চুপ করে রইল। রহমান সাহেব বললেন, তাছাড়া আরেকটি কারণও আছে। গাছগুলোর জন্য ঘরে আলো হাওয়া তেমন ঢুকতে পারে না। এখন দেখবে প্রচুর রোদ আসবে। এখন যাও, যা করছিলে করো। পুতুল তার আগের জায়গায় ফিরে গেল। বাবা তাকে ধমক দিয়ে কিছু বলেননি, এজন্য তার খুব ভালো লাগছে। অবশ্যই কেউ তাকে ধমক দিয়ে কিছু বলে না, তার শরীর ভালো না এজন্য। এ বাড়িতে যে আসে সেই বলে, তোমার শরীর কেমন পুতুল? বলেই খুব করুণ করে তাকায়। পুতুলের বিশ্রী লাগে। করুণ করে কেন তাকাবে? সে কি কাউকে বলেছে করুণ করে তাকাতে? পুতুল দেখলো চায়ের কাপ হাতে মা বাগানে আসছেন। মার মুখ গম্ভীর, হয়তো বাবার সঙ্গে ঝগড়া করবেন। বাবার সঙ্গে ঝগড়া করার সময় বা ঝগড়ার ঠিক আগে মার মুখ এমন গম্ভীর থাকে। গম্ভীর থাকলেও মাকে তো খুব সুন্দর লাগে পুতুলের। মা হচ্ছেন পরীর মতো সুন্দর। এখন তিনি পরেছেন একটা নীল শাড়ি। সকালবেলার রোদে নীল শাড়িতে কি সুন্দর লাগছে তাকে। মনে হচ্ছে সত্যি একটা নীলপরী। পুতুলদের বাগানে বেড়াতে এসেছে। কিছুক্ষণ বেড়াবে, নাচবে, গাইবে, তারপর আকাশে উড়ে চলে যাবে। জেসমিনের আজ খুব মেজাজ খারাপ। কাজের মেয়েটা একটা কুকাণ্ড করেছে। বেলজিয়াম থেকে আনা কুকি জারটা ভেঙে ফেলেছে। তার খুব শখের জিনিস, টাকা খরচ করলেই এইসব জিনিস পাওয়া যায় না। বাগানে এসে তার মেজাজ আরো খারাপ হলো। তিনি দেখলেন পুতুল মাটিতে কি সব আঁকাআঁকি করছে। পায়ে জুতা স্যান্ডেল কিচ্ছু নেই, গায়ে পাতলা একটা শার্ট, কে জানে হয়তো শার্টের নিচে গেঞ্জিও নেই। পুতুল, জি মা। মাটি ছানছো কেন? মাটি দিয়ে এটা কি ধরনের খেলা? পুতুল চুপ করে রইল। তার কান্না পেয়ে যাচ্ছে। কেউ কোনো কথা বললে তার কান্না পেয়ে যায়। পা খালি কেন? 11 বছর বয়স হয়েছে, এখনো সব শিখিয়ে দিতে হবে? সকালে নাস্তা খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? পরিজ, ডিম, কলা, একটা রুটি, মাখন। দুধ খাওনি? না। কেন খাওনি জানতে পারি? পরিজ দুধ দিয়ে খেয়েছি তাই। পরিজ তো দুধ দিয়েই খায়। পরিজ কি কেউ পানি দিয়ে খায়? তোমাকে কি বলা হয়নি সমস্ত দিনে 2 গ্লাস দুধ খেতে হবে? সকালে 1 গ্লাস, রাতে ঘুমাতে যাবার সময় 1 গ্লাস। পুতুল দাঁড়িয়ে আছে। জেসমিন বিরক্ত মুখে বললেন, যাও, সাবান দিয়ে হাত মুখ ধোও, দুধ খাও, আর একটা সোয়েটার গায়ে দাও। আমি যা যা অপছন্দ করি তুমি বেছে বেছে সেই সব করো, খুব অন্যায়। পুতুল চলে যেতেই জেসমিন রহমান সাহেবের দিকে তাকালেন। খুব বিরক্ত গলায় বললেন, তুমি মাটিতে বসে আছো কেন? এমনি বসলাম। তোমাকে দেখে তোমার ছেলে এইসব শিখছে। কাউকে বললেই তো বাগানে একটা চেয়ার এনে দিত। এমন তো না যে ঘরে লোকজনের অভাব। রহমান সাহেব উঠে দাঁড়ালেন। জেসমিন তীক্ষ্ণ গলায় বললেন, এই তো পায়জামায় দাগ লাগিয়ে ফেলেছো। একটু আধটু দাগ লাগলে কিছু হয় না। সামান্য ব্যাপার নিয়ে মেজাজ খারাপ না করাই ভালো। আমার সঙ্গে ঝগড়া যদি করতেই হয়, বড় কোনো ব্যাপার নিয়ে ঝগড়া করো। তার মানে? রহমান সাহেব হেসে ফেললেন। বারান্দায় ইয়াসিন এসে দাঁড়িয়েছে। তিনি হাতের ইশারায় ইয়াসিনকে 2টি চেয়ার দিয়ে যেতে বললেন। ইয়াসিন সঙ্গে সঙ্গে 2টি বেতের চেয়ার দিয়ে গেল। রহমান সাহেব শান্ত গলায় বললেন, বসো জেসমিন, একটা জরুরি ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলাপ করি।
কি জরুরি ব্যাপার? আগে বসো, তারপর বলছি। বসতে তো পারবো না, যা বলার বলো। তোমার কি মনে হয় না পুতুল খুব একা একা থাকে? একা একা থাকবে কেন? বাড়িতে প্রচুর লোকজন আছে। তা আছে, তবু আমার মনে হয় ও একটু একা। আমি তাকে সময় দিতে পারি না। তুমি ব্যস্ত থাকো তোমার কাজকর্ম নিয়ে। তুমি কি চাও আমি সব ছেড়ে ছুড়ে ছেলে কোলে নিয়ে সারাদিন বাসায় থাকি? না না, তা চাইবো কেন? আমাদের সবারই তো নিজের কাজ আছে। তবু অসুস্থ ছেলে ঠিক মতো যদি... তুমি কি বলতে চাও আমি ঠিক মতো ওর যত্ন নিই না? পুতুল দুধ খেতে খেতে শুনলো মা বাবা দুজনই খুব উঁচু গলায় কথা বলছেন। সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো। আজ ছুটির দিন। ছুটির দিনের এমন চমৎকার সকালে কেউ এরকম করে কথা বলে? দুধ খেতে তার বিশ্রী লাগছে, প্রায় বমি চলে আসছে। উপায় নেই, খেতে হবে। খাওয়া জিনিসটা যদি পৃথিবী থেকে উঠে যেত কি চমৎকার হতো। এরকম একটা দেশ যদি থাকতো যেখানে কাউকে কিছু খেতে হয় না, বিশেষ করে দুধ। রমিলা পাশে দাঁড়িয়ে দেখছে। পুতুল করুণা গলায় বলল, খেতে পারছি না বুয়া। রমিলা বলল, না খাইলে আম্মা রাগ হইব। কষ্ট কইরা খাইয়া ফেলো গো সোনা চান। বমি চলে আসছে, বেসিনে ফেলে দিই? আম্মা জানতে পারলে সর্বনাশ। মা জানবে না। বলতে বলতে পুতুল দুধের গ্লাস বেসিনে উল্টো করে দিল। ঠিক তখন জেসমিন ঢুকলো। ব্যাপারটা তিনি লক্ষ্য করলেন। পুতুলের বুক ধুক ধুক করছে, হাত পা ঘামছে। কে জানে হয়তো মা বুঝে ফেলেছেন। পুতুল, জি মা। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। আচ্ছা, তোমার একা একা লাগবে না তো? উহু। উহু আবার কেমন শব্দ বলো না। না, লক্ষ্মী হয়ে থাকবে সারাদিন। আচ্ছা, খেলবে, গল্পের বই পড়বে, বিকেলে তোমার ছোট মামা এসে তোমাকে বেড়াতে নিয়ে যাবে। আচ্ছা। গল্পের বই আছে তো তোমার? মানে নতুন গল্পের বই পড়া হয়নি এমন? আছে, লাল কমল নীল কমল। খুব ভালো, বসে বসে লাল কমল নীল কমল পড়ো। আজ আরো কিছু নতুন বই কিনে দেব। খিদে পেলে বুয়াকে বলবে, সে স্যান্ডউইচ বানিয়ে দেবে। আচ্ছা। মা লাল রঙের গাড়িটা নিয়ে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর বেরোলেন বাবা। মা তার গাড়ি নিজেই চালান। বাবা কখনো নিজে চালান না। বাবা সাদা ডাটসান ড্রাইভার চাচা চালায়। যাবার আগে বাবা সবসময় তাকে আদর করেন, অদ্ভুত আদর। দু আঙুলে পুতুলের নাক চেপে বলেন, কুটু কুটু পুটু পুটু ইটপুট, পুতুল সোনা খুটখুট, ওই ওই চই চই, পুতুল সোনা কই কই। তিনি এমন শক্ত করে নাক চেপে ধরেন যে পুতুলের রীতিমতো ব্যথা করে। তবু বাবার আদর এত ভালো লাগে, তার ইচ্ছে করে বাবা সারাক্ষণ তার নাক চেপে ধরে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। মার আদরও তার খুব ভালো লাগে। মা আদর করেন ঘুমাতে যাবার আগে। কিছুক্ষণ মাথায় বিলি কেটে বলেন, এত সুন্দর চুল কেন তোমার বলো তো? শুধু আদর করতে ইচ্ছে করে। এই বলে তিনি তার কপালে চুমু খেয়ে গল্প বলা শুরু করেন। কি যে সুন্দর সেসব গল্প, খুব শুনতে ইচ্ছে করে। মা অবশ্যই একটার বেশি গল্প কখনো বলেন না। গল্প শেষ হওয়া মাত্র নীলবাতি জ্বালিয়ে মশারি ঠিকঠাক করে বলেন, গুড নাইট পুতুল সোনা। গুড নাইট মামুনি। সুইট ড্রিমস। সুইট ড্রিমস মামুনি। আজ বাবা চলে যাবার সময় পুতুলকে আদর করেননি। হয়তো মনে ছিল না। সবসময় কি আর আমাদের সবকিছু মনে থাকে? পুতুল লাল কমল নীলকমল বই নিয়ে রেন্ট্রি গাছের নিচে চলে গেল। ঠিক তখন দেখলো বাবার গাড়ি ফিরে আসছে। এত তাড়াতাড়ি বাবা চলে এলেন? 1 মিনিটও তো হয়নি বাবা গিয়েছেন। রহমান সাহেব ফিরে এসেছেন ছেলেকে আদর করবার জন্যে। তার গাড়ি যখন বড় রাস্তায় পড়েছে তখনই মনে হয়েছে একটা ছোট্ট ভুল করা হলো। বাচ্চারা এসব জিনিস খুব মনে রাখে। ছোটবেলায় তাকে ঠিক একইভাবে আদর করতেন মতি চাচা। দু আঙ্গুলের নাক চেপে গ্রাম্য একটা ছড়া বলতেন, নিমের পাতা তিতারে, জামের পাতা নীল, গাঙের পাড়ে বইয়া বইয়া, গাঙের পানি গিল। বলতেন অতি দ্রুত, কথাগুলো পরিষ্কার বোঝা যেত না, কিন্তু শুনতে এত সুন্দর লাগতো। যতবার মতি চাচা তাদের বাড়িতে আসতেন
ততবারই এই ঘটনা ঘটতো, শুধু একবার ঘটলো না। মতি চাচা ভুলে গিয়েছিলেন হয়তো। তার কি যে কষ্ট হয়েছিল মনে আছে। কষ্টের তীব্রতায় খাটের নিচে বসে তিনি খানিকক্ষণ কেঁদেও ছিলেন। শিশুরা খুব অভিমানী হয়। পুতুলও আজ হয়তো মন খারাপ করে আছে, কে জানে, হয়তো বা কাঁদছে। তাছাড়া গাছ কাটার ব্যাপারে তার মনে একটা খটকা লেগেছে, হয়তো এটা নিয়ে সে বেশ কষ্ট পাচ্ছে। ভালো মতো আলোচনা করে এই কষ্টটাও দূর করা উচিত। দরকার হলে গাছ কাটা পিছিয়ে দিতে হবে। অবশ্যই জেসমিন তাতে রাজি হবে না। তিনি লক্ষ্য করেছেন পুতুল রেন্ট্রি গাছের নিচে বই হাতে বসে আছে, চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। পুতুল, জি বাবা, কাছে আসো। পুতুল সঙ্গে সঙ্গে ছুটে এলো। ঠিক তখনই টেলিফোন বাজলো। রহমান সাহেব টেলিফোন ধরতে ভেতরে চলে গেলেন। টেলিফোন এসেছে জয়দেবপুর থেকে। তার মোল্ডিং কারখানায় কি সব ঝামেলা হচ্ছে। শ্রমিকরা ওভারটাইম চেয়ে হাঙ্গামা বাঁধিয়েছে, এক্ষুনি যাওয়া দরকার। তিনি মুখ অন্ধকার করে বেরিয়ে গেলেন। যার জন্য এসেছিলেন তাই করা হলো না। পুতুলকে আদর করতে আবার ভুলে গেলেন। রোদ বেশ কড়া, পুতুলের গরম লাগছে, শার্ট খুলে ফেলতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও খোলা যাবে না, খালি গায়ে থাকা খুব অভদ্রতা, মা জানলে খুব রাগ করবেন। পুতুল বই খুলে পড়তে শুরু করলো। অনেককাল আগে বনের ধারে বাস করতেন এক রাজা। সেই রাজার দুই পুত্র, নীলকমল লালকমল। এই দুজন রাজার দু চোখের মণি। এরা চোখের আড়াল হলে তিনি অস্থির হয়ে পড়েন। যখন সিংহাসনে বসেন তার দুপুত্রকে দুপাশে বসান, যখন খেতে বসেন তখনও দু ভাই দুপাশে। রানী সোনার থালা থেকে মাছের মুড়ো তুলে দেন রাজার পাতে। রাজা সেই মুড়ো দুভাগে ভাগ করে তুলে দেন দুই ছেলের থালায়। এইসব দেখে রানী ছটফট করেন হিংসায়, কারণ তিনি আসল মানন। তিনি লালকমল আর নীলকমলের সৎমা। এই দুজন তার চোখের বালি, গলার কাটা। দিন রাত বন্দি করেন কি করে এই দুজনকে দূর কোনো দেশে নির্বাসন দেওয়া যায়। ভাবতে ভাবতে একদিন তার মাথায় বুদ্ধি এলো। খাটে শুয়ে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। রাজা ছুটে এসে বললেন, কি হয়েছে রানী? রানী কাঁদো কাঁদো গলায় বললেন, আমি আর বাঁচবো না গো, আমার হাড় মুড়মুড়ি ব্যারাম হয়েছে। সে আবার কি? এই ব্যারামে শুধু হাড় মুড়মুড় করে। ওগো, আমি আর বাঁচবো না গো। এর কি কোনো ওষুধ নেই? ওষুধ থাকবে না কেন, 100 বার আছে। 17 নদী যে দেশে এক জায়গায় মিলেছে, সেই দেশের রাজবাড়ির বাগানে আছে এক ডালিম গাছ। সেই ডালিম গাছে বছরে একটি মাত্র ডালিম হয়। ভয়ঙ্কর এক কালকেউটে সেই ডালিম পাহারা দেয়। ওই ডালিম খেলেই আমার অসুখ সারবে। তাহলে আর চিন্তা কি? ওই ডালিম আনতে আজই আমি প্রধান সেনাপতিকে পাঠাচ্ছি। তাতে কোনো লাভ হবে না মহারাজ। একমাত্র রাজকুমাররাই ওই ডালিম আনতে পারে, আর কেউ পারে না। লালকমল আর নীলকমলকে পাঠিয়ে দিই। আহা, ওরা যে দুধের শিশু, তাছাড়া আমি ওদের সৎমা। সৎমার জন্য কেউ কি আর এত কষ্ট করে? শুনে লালকমল আর নীলকমল বলল, আমরা করব, আমার মার জন্যে ডালিম নিয়ে আসবো। রওনা হলো দুই রাজকুমার। কত পথ, কত গ্রাম, কত নগর, কত অরণ্য পার করে তারা চলছে তো চলছেই। দিন যায়, মাস যায়, বছর যায়। যেতে 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 তারা পৌঁছলো মনা রাক্ষসীর দেশে। পুতুল মুগ্ধ হয়ে পড়েছে। রাজপুত্রদের দুঃখে তার চোখ ভিজে উঠল। কি যে কষ্ট হচ্ছে, এমন রাগ লাগছে সৎমার উপর। এত পাজি কেন সৎমাটা? ভাগ্যিস তার সৎমা নেই। সন্ধ্যাবেলা ছোট মামা এলেন। ছোট মামাকে পুতুলের ভালো লাগে। ছোট মামা খুব মজার মানুষ, সারাক্ষণই গল্প গুজব করেন। আজ করছেন না, কেমন যেন বিরক্ত চোখে তাকাচ্ছেন। কিরে পুতুল, কি করছিস? কিছু করছি না মামা। পিতা এবং মাতার দুজনেরই কোনো খোঁজ নেই।
ব্যাপারটা কেমন হলো বলো তো? পুতুল তাকিয়ে আছে। পুতুলের মামা নাজমুল তার বিরক্তি চাপা দেওয়ার চেষ্টা করছে। আর সন্ধ্যায় তার এক জায়গায় যাবার কথা, ছোটখাটো উৎসবের ব্যাপার আছে, সেখানে যাওয়া যাচ্ছে না। পুতুলকে তার খুবই পছন্দ, কিন্তু আজকের দিনটিতে এ বাড়িতে থাকতে না পারলেই ভালো হতো। পুতুল, জি মামা। একটা মুশকিল হয়ে গেল রে। আমার যে এক জায়গায় যেতে হয়। চলে যাও। তুই একলা একলা থাকবি? মা সন্ধ্যায় এসে পড়বে। আরে না, তার আসতে আসতে রাত 9টা। লায়নেস ক্লাবে কি যেন মিটিং। তুমি চলে যাও। নাজমুল চিন্তিত ভঙ্গিতে মাথার চুল টানতে লাগলো। মামা চিন্তিত মুখ দেখে পুতুলের মায়া লাগছে। আহা, বেচারা তাকে ফেলে যেতে পারছে না, আবার থাকতেও পারছে না। পুতুল, জি মামা। আমার সঙ্গে যাবি? চল, তোকে নিয়ে না হয় যাই। যাবি? যাব। পুতুলের চোখ আনন্দে দপ করে জ্বলে উঠল, মুখ হাসি হাসি। নাজমুলের আরো বেশি খারাপ লাগছে। এই অসুস্থ নিঃসঙ্গ ছেলেটাকে সঙ্গে নিয়ে যাওয়া ঠিক হবে না। আপা খুব রাগ করবে। পুতুলকে ঘর থেকে বের করতেই তার আপত্তি। পুতুলের হার্টের বাল্বে কি যেন সমস্যা আছে। সে কোনো রকম উত্তেজনা সহ্য করতে পারে না। একতলা থেকে দোতলায় সিঁড়ি ভেঙে উঠা পর্যন্ত নিষেধ। বুয়া কোলে করে তুলে দেয়। 5 পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছে, এখন তাও বন্ধ। দুজন মাস্টার এসে তাকে ঘরে পড়ান। আগামী বছরের জানুয়ারিতে পুতুলের হার্টের ভালভ ঠিক করা হবে আমেরিকার সিয়াটলের সেন্ট লিউক হাসপাতালে। এখন তারই প্রস্তুতি চলছে। মামা, আমি কোন শার্টটা পরবো? নাজমুল দীর্ঘ নিঃশ্বাস ফেললে বলল, তোর যাওয়াটা ঠিক হবে না রে, তুই থাক। আমিও যাচ্ছি না, আর গল্প গুজব করি। তোমার তো কাজ আছে মামা, তুমি চলে যাও, আমার অসুবিধা হবে না। সত্যি বলছিস? হুম। গল্পের বই পড়বো, ডালকমল নীলকমল। স্যার আসবেন আজ? আজ তো ছুটির দিন। ও আচ্ছা, মনেই ছিল না। আমি চলে যাব তাহলে? যাও মামা, মন খারাপ করবি না তো? একটু করবো, বেশি না। নাজমুল চলে গেল। পুতুল কিছুক্ষণ তার লেগো সেট নিয়ে খেললো, পিস্তল বানালো, এরোপ্লেন বানালো, খানিকক্ষণ টিভি দেখলো। ছুটির দিনে টিভি দেখতে কোনো বাধা নাই। খুব বাজে কি একটা প্রোগ্রাম হচ্ছে টিভিতে। মোটা একজন মানুষ চোখ বন্ধ করে একঘেয়ে স্বরে বলে যাচ্ছে, দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে নৈরাজ্য চলছে। সুকুমার কলার কিছু নীতিমালা আছে, কোনো কিছুই নিয়ম বহির্ভূত নয়। ভাঙতে হবে বলেই নিয়ম ভাঙা একটা ফ্যাশন। শিল্প সাহিত্য সংস্কৃতিতে ফ্যাশন আমদানির যৌক্তিকতা আমাদের ভাবতে হবে। পুতুল টিভি বন্ধ করে গল্পের বই নিয়ে বসলো। লালকমল নীলকমলের গল্প ভোরবেলা যতটা ভালো লেগেছিল, এখন ততটা লাগছে না। কেমন যেন ঘুম পাচ্ছে। রাত 9টা বাজতেই বুয়া তাকে ভাত খেতে ডাকলো। সে নিঃশব্দে ভাত খেলো। হাত মুখ ধুয়ে ঠিক 9:30টায় ঘুমাতে গেল। রমিলা বলল, আমি বারান্দায় বসে আছি, ভয়ের কিছু নাই। আমি ভয় পাচ্ছি না তো, তুমি চলে যাও। বাতি জ্বালান থাকুক না, বাতি নিভিয়ে দাও। পুতুলের ঘুম আসছে না, কান পেতে আছে। কখন গেটে শব্দ হবে সে বুঝতে পারবে বাবা মা এসে পড়েছেন। সিঁড়িতে তাদের পায়ের শব্দ শোনা যাবে। মা ঘরে ঢুকে মশারি তুলে দেবেন পুতুল ঠিক মতো ঘুমাচ্ছে কিনা। অপেক্ষা করতে করতে পুতুল একসময় ঘুমিয়ে পড়ল। তার বাবা মা এলেন তারও অনেক পরে। খুব ভোরে পুতুলের ঘুম ভাঙলো। আধার ভালো করে কাটেনি। জানালার পাশে পাখি কিচমিচ করছে। বাগানে হালকা কুয়াশা। পুতুল নিঃশব্দে একতলায় নামলো। বুয়া টেবিল সাজাচ্ছে। রান্নাঘরে বাবুর্চি নিজের মনে কি সব কথা বলছে আর ঘটাং ঘটাং শব্দ করছে। রমিলা পুতুলকে দেখে বলল, খালি পাও কেন গো, আম্মা রাগ করবো। পুতুল হাসি মুখে বলল, দরজা খুলে দাও। কেন? বাগানে যাব, কুয়াশা দেখবো। রমিলা দরজা খুলে দিল। দোতলার জানালা থেকে মনে হচ্ছিল বাগানে কুয়াশা।
এখানে এসে তো মনে হচ্ছে না। মালি সবে ঘুম থেকে উঠেছে, কয়লার গুঁড়ো দিয়ে দাঁত মাজছে আর কালো রঙের থুতু ফেলছে। পুতুলেরও এরকম কালো রঙের থুতু ফেলতে ইচ্ছে করলো। চাইবে নাকি কয়লার গুঁড়ো? মালি বলল, ফুল নিবা সোনা বাবু? হ্যাঁ নেব। ফুল ছিঁড়া ঠিক না, গাছের জিনিস গাছে থাকুন লাগে। মালিটা কি অদ্ভুত, নিজেই বলছে ফুল নেবে কিনা, আবার নিজেই বলছে ফুল তোলা ঠিক না। আর কি অদ্ভুত একটা নামে সে পুতুলকে ডাকে সোনা বাবু। সোনা বাবু আবার কেমন নাম? পুতুল বলল, আজ কি সোমবার? মালি দাঁত বের করে বলল, হ সোনা বাবু, আজ সোমবার। আজ গাছ কাটার লোক আসবে তাই না? হ, আম্মা আমারে কইলে আমি কাইটে দিতাম, এর জন্যে আবার বাইরের লোক লাগে। কন দেহি সোনা বাবু। পুতুল চুপ করে রইল। মালি বলল, ও সোনা বাবু, কি শীত লাগে না? না। খালি গেঞ্জি গায়ে শীত লাগবো? একটা শার্ট পরো আর জুতা। সে ছোট ছোট পা ফেলে গেটের কাছে চলে গেল। গেট তালা বন্ধ, তবে গেটের ভেতরের একটা ছোট্ট গেট ছিল, সে গেট খোলা। দারোয়ান আশেপাশে নেই, বোধহয় ঘুমাচ্ছে। সারা রাত জেগে থাকে বলে সে অনেক বেলা পর্যন্ত ঘুমায়। পুতুল কি মনে করে যেন গেটের বাইরে চলে এলো। কেউ তাকে দেখলো না। সে ঝাঁঝরি থেকে পানি নিয়ে চোখ মুখে দিচ্ছে। পুতুল কয়েক মুহূর্তে দাঁড়িয়ে রইল। রোদ উঠেছে, কি সুন্দর রোদ, দেখে মনে হচ্ছে এই রোদ চুমুক দিয়ে খাওয়া যায়। পুতুল রাস্তা পার হয়ে ও মাথায় গেল। তারপর পরই হঠাৎ কি মনে করে দ্রুত পা ফেলতে লাগলো। একবার শুধু পেছনে ফিরে তাদের বাড়িটা দেখলো। কি সুন্দর, কি প্রকাণ্ড একটা বাড়ি। বাগান বিলাস রতিয়ে উঠেছে দোতলার ছাদ পর্যন্ত। দু রকমের পাতা ছেড়েছে, হালকা লাল এবং ঘন নীল। দূর থেকে দেখে মনে হচ্ছে আঙুলে লাল এবং নীল রং মাখিয়ে কেউ একজন বাড়িটার গায়ে ছিটিয়ে দিয়েছে। পুতুল এগুচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোথায় যাচ্ছে। আসলে কিছুই জানে না, হাঁটতে ভালো লাগছে, হাঁটছে। কোনোদিন সে একা একা এত দূরে আসেনি। একটা বুড়ো লোক কাঁধে একটা ঝুড়ি নিয়ে যাচ্ছে। পুতুলের মনে হলো লোকটা সাপুড়ে, অবিকল এরকম একটা সাপুড়ে একবার সাপের খেলা দেখাচ্ছিল। সে গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে অনেক অনুরোধ করে গাড়ি থামিয়েছিল। জেসমিন বিরক্ত হয়ে বলেছেন, সাপের খেলা একটা নোংরা ব্যাপার, এর মধ্যে দেখার কি আছে? অল্প একটু দেখবো মা, 1 মিনিট। যা দেখার গাড়ির ভেতর থেকে দেখো, এখান থেকে তো মা দেখা যাচ্ছে না। যা দেখা যাচ্ছে তাই দেখো। ও কি, আবার কাছে নামাচ্ছ কেন? ধুলা ঢুকবে। মন্ত্রমুগ্ধ হয়ে দেখলো পুতুল, লোকটা কি অসম্ভব সাহসী। একটা বিরাট সাপ গলায় পেঁচিয়ে অদ্ভুত সরে বলছে, খা খা খা, বকিলা রে খা, কিরপিনে রে খা, নন্দীর খা, কিরপিনে রে খা, খা খা খা, বকিলা রে খা। এই লোকটা বোধহয় সাপের খেলা দেখাতে গিয়ে গলায় সাপ জড়াবে, বকিলা রে খা গান ধরবে। পুতুল গভীর আগ্রহ নিয়ে দাড়িওয়ালা লোকটির পেছনে পেছনে যাচ্ছে। লোকটি একসময় অবাক হয়ে বলল, ও বাবা, কি চাও তুমি? পুতুল লজ্জিত গলায় বলল, কিছু চাই না। আপনার ঝুড়িটার ভেতরে কি সাপ আছে? লোকটি বিস্মিত হয়ে বলল, পুলা কেমন কথা কয়, সাপ থাকবে কেন? কি আছে? পাটালি গুড়। লোকটি ঝাঁকা নামিয়ে গুড় দেখালো। সুন্দর চাকা চাকা গুড়, মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। খাইবা? জি না। লোকটা একটা গুড়ের টুকরা বাড়িয়ে দিল। নাও বাপধন নাও, শরমের কিছু নাই, আদর কইরা দিলাম। কি অদ্ভুত কথা, ঝুড়ির মধ্যে সাপ, সাপ দিয়া আমি কি করুম গো বাপধন? লোকটির খুব হাসতে লাগলো। সাপের ব্যাপারটায় সে খুব মজা পেয়েছে। লোকটির হাসি দেখে পুতুলের হাসি লাগছে। নাম কি তোমার? পুতুল। পুতুল আবার কেমন নাম? লোকটি আবার হাসতে লাগলো। এই লোকের মনে হয় হাসির রোগ আছে, যা দেখে তাতেই তার হাসি আসে। বাড়ি কোনটে?
এটা আবার কোন ধরনের কথা? বাড়ি কোনটে? পুতুল কিছু বললেন না। হাতের মুঠোয় রাখা গুড়ের দলা ছোট কামড় দিল। সুন্দর গন্ধ, খেতেও কি চমৎকার। আগে জানলে সে রোজ গুড় খেত। ভালো ভালো খাবারের গুলো তাদের বাসায় কখনো আনা হয় না। এবার সে মাকে গুড় কেনার কথা বলবে। পুতুলকে পাওয়া যাচ্ছে না, এই খবরটি জেসমিনকে দেওয়া যাচ্ছে না। রমিলা খবর দিতে গিয়ে ধমক খেয়েছেন। জেসমিন ঘুম ঘুম চোখে চেঁচিয়েছেন, দরজা নাড়ছে কে? রমিলা ক্ষীণস্বরে বলল, আম্মা আমি। বিরক্ত করবে না। রমিলা নিচে নেমে এলো, মালি এবং দারোয়ানকে আবার পাঠালো। বাড়ির আশেপাশে খুঁজে আসবে। সে নিজে গেল ছাদে, যদিও ছাদ এর আগে একবার সে নিজেই দেখে এসেছে। জেসমিন খবর পেলেন সকাল 9টায়। 9:30টার মধ্যে ঢাকা শহরের সমস্ত আত্মীয় স্বজনরা জানলো পুতুলকে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানানো হলো বেলা 10টায়। সকাল 10টা। পুতুলকে সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যাচ্ছে। সে বেশ আয়েশ করে একটা বেঞ্চিতে বসে আছে এবং কৌতূহলী চোখে ঠিক তার বয়সী একটি ছেলের কাণ্ডকারখানা দেখছে। ছেলেটি রোগা, ট্যাংট্যাঙা, পরনে একটা নীল প্যান্ট। এছাড়া গায়ে দ্বিতীয় কোনো বস্তু নেই। গোলগাল মুখ। ছেলেটা একটু পরপর বয়স্ক মানুষের মতো বিরক্তিতে মুখ কোচকাচ্ছে। তার এক হাতে একটা কুকুরছানা। কুকুরছানাটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। তখনই ছেলেটি মুখ বিকৃত করছে। ছেলেটির নাম অন্তু মিয়া। সেও বেশ কিছু সময় ধরে পুতুলকে লক্ষ্য করছে। এরকম সুন্দর একটা গেঞ্জি গায়ে তার বয়সী একটা ছেলে একা একা এখানে কি করছে সে ভেবে পাচ্ছে না। অন্তু মিয়ার ইচ্ছে করছে ছেলেটাকে সঙ্গে আলাপ জমানোর। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। সে পিচ করে থুতু ফেললো। এমন ভাবে ফেললো যেন থুতু পুতুলের পায়ের কাছাকাছি পড়ে। অন্তুর নিশানা খুব ভালো, ঠিক পায়ের কাছেই পড়লো। পুতুল অবাক হয়ে বলল, থুতু দিচ্ছ কেন? ছেলেটি নিরাসক্ত ভঙ্গিতে বলল, আমার ইচ্ছা। আর একটু হলে আমার পায়ে পড়তো। না, পড়তো না, নিশানা আছে, এই দেখো। বলে অন্তু পরপর 3বার থুতু ফেললো। প্রতিবারই সেই থুতু পুতুলের পায়ের আশেপাশেই পড়লো, কিন্তু পায়ে লাগলো না। ছেলেটির এই ক্ষমতায় পুতুলের অভিভূত হয়ে পড়ল। সে বলল, তোমার কি নাম? অন্তু মিয়া। এটা তোমার কুকুর? কুকুরটার কি নাম? এখনো ঠিক করি নাই। আমাদের একটা বিড়াল ছিল, তার নাম ছিল লিলিয়ান। ট্রাকের নিচে পড়ে লিলিয়ান মারা গিয়েছিল। অন্তু বেশ আগ্রহ নিয়ে শুনছে। তার ইচ্ছে হচ্ছে ছেলেটির পাশে এসে বসতে, ঠিক সাহসে কুলাচ্ছে না। এইসব বড় লোকদের ছেলেপুলে বদের হাড্ডি হয়। এক্ষুনি হয়তো তার বাবাকে ডেকে মার খাওয়াবে। এরা নিজেরা মারামারি করতে পারে না, অন্যকে দিয়ে মার খাওয়ায়। অন্তু বলল, তোর হাতে কি? গুড়। তুমি আমাকে তুই তুই করে বলছো কেন? তুই তুই করে বলা খুব খারাপ। বললে তুই কি করবি? মারবি আমাকে? আয় না দেখি কত শক্তি, আয় দেখি। পুতুল অবাক হয়ে বলল, শুধু শুধু আমি মারামারি করব কেন? তুই বদের হাড্ডি। আমি কেন বদের হাড্ডি হব? এসব তুমি কি বলছো? তুই শয়তানের ঘোড়া। তুমি এরকম করে আমাকে বকা দিচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তুই শিয়ালের গু। ছি, এসব নোংরা কথা কেন বলছো? অন্তু মিয়া খুব সাবধানে অনেকখানি দূরত্ব রেখে বেঞ্চিতে বসলো। কুকুরটাকে লেজে ধরে খানিকক্ষণ ঝুলিয়ে রাখলো। বেচারি কুই কুই করছে এবং প্রাণপণে চেষ্টা করছে অন্তুকে খামচি দিতে পারছে না। অন্তু খুব মজা পাচ্ছে। পুতুল বলল, ওকে কষ্ট দিচ্ছ কেন? আমার ইচ্ছা। পশু পাখিকে কষ্ট দেওয়া ঠিক না। কষ্ট দিলে কি হয়? আল্লাহ পাপ দেন। কুকুরটাকে ছেড়ে দাও। অন্তু মাথার উপর একটা পাক দিয়ে কুকুরটাকে দূরে ছুঁড়ে ফেললো। পুতুলের মনে হলো কুকুরটা বোধহয় মরেই গেছে, কিন্তু না, মরেনি। সে আবার পায়ে পায়ে অন্তুর দিকে এগিয়ে আসছে। অন্তুর পায়ের কাছে এসে কুই কুই করছে। কুকুরের ভাষা পুতুল বোঝে না, কিন্তু পুতুলের মনে হলো কুকুরটা বলছে, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। অন্তু এখন আর কুকুরটার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না।
উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পুতুল নিচু হয়ে কুকুরটাকে নিজের কোলে তুলে নিল। কুকুরটাও প্রায় সঙ্গে সঙ্গে হাই তুলে গাটা এলিয়ে শুয়ে পড়ল, যেন পুতুলের কোলে শুয়ে ঘুমানোই তার অভ্যাস। পুতুল মনে মনে কুকুরটার জন্য একটা নামও ঠিক করে ফেললো, ইয়েলো টাইগার। সে অন্তুর দিকে তাকিয়ে বলল, আমি এর জন্যে নাম ঠিক করেছি। নামটা রাখবে? কি নাম? ইয়েলো টাইগার। এটা আবার কেমন নাম? ইয়েলো টাইগার মানে হলুদ বাঘ। ও বুঝছি, ওয়েলদা বাঘ। পুতুল হেসে ফেলল। অন্তু মিয়া সেই হাসিতে যোগ দিল না। সে প্যান্টের পকেটে হাত দিয়ে আধ খাওয়া বিড়ি বের করলো। আগুন না ধরিয়ে মুখে দিল, নাক মুখ দিয়ে ধোঁয়া বের করার ভঙ্গি করতে লাগলো। পুতুল অবাক হয়ে দেখছে। অন্তু বলল, বিড়ি খাইবা? না, সিগারেট খেলে পাপ হয়। সিগারেট না, বিড়ি। বিড়ি খেলেও পাপ হয়। বিনা আগুনে খাইলে কিছু হয় না। কে বলেছে তোমাকে? আমি জানি। তুমি আর কি জানো? মেলা জিনিস জানি। কেমনে রিক্সার পাম্প সারা লাগে হেও জানি। পুতুল অবাক হয়ে তাকিয়ে আছে। অন্তু মিয়া বিড়ির টুকরা পকেটে ঢুকিয়ে খুব দ্রুত মুখ নাড়ছে, মনে হচ্ছে কিছু একটা চিবুচ্ছে। কি খাচ্ছ তুমি? পান খাই। খাওয়া খাওয়া খেলা। অন্তু মিয়া আঙুলে চুন নিয়ে পানের সঙ্গে চুন মিশানোর ভঙ্গি করে পানের পিক ফেলারও সুন্দর অনুকরণ করলো। পুতুল এরকম অদ্ভুত খেলা আগে আর দেখেনি, বড় মজা তো। অন্তু বলল, রিক্সার পাম্প কেমনে ছাড়ে জানো তুমি? না। খুব সোজা। একটা পিন লাগে, দেয়াশিলের কাঠি দেওয়া হয়। রিক্সার পাম্প ছাড়লে কি হয়? হাওয়া যায় গিয়া, রিক্সা চলে না। পুতুল তাকিয়ে আছে, ব্যাপারটা বুঝতে পারছে না। অন্তু বলল, হরতালের সময় রিক্সা বনকরণ লাগে, জানো না? না তো। রিক্সা সাইকেল সব বন্ধ করা লাগে, তখন হাওয়া ছাড়তে হয়, তাই নাকি? হ, হরতাল হইল গিয়ে গরিবের জন্যে। হরতাল করলে গরিবের ভালো হয়, দেশ স্বাধীন হয়। দেশ তো স্বাধীন হয়েছে, আরো ভালো মতো হয়। গরিবের পেটে খানা খাদ্য হয়। তুমি গরিব? না, আমি গরিব না। অন্তু প্যান্টের পকেটে হাত দিয়ে দুটো চকচকে টাকা বের করে দেখায়। যার পকেটে এরকম চকচকে দুটি নোট, তাকে গরিব বলার কারণ নেই। পুতুলের পকেটে তো টাকা নেই। মনে মনে পুতুল ছেলেটাকে ঈর্ষা করতে শুরু করেছে। অবশ্যই তার টাকা আছে। ঈদের দিনে সালাম করে পাওয়া টাকা। কত টাকা যে সেদিন পায়। মা সব টাকা দিয়ে প্রাইজ বন্ড কিনে রেখে দেন, সে যখন বড় হবে তখন পাবে। পুতুল বলল, আমার টাকা আছে, অনেক টাকা। কই দেখি। এখন নাই। অন্তু অদ্ভুত ভাবে হাসলো। পুতুলের মনে হলো অন্তু তার কথা মোটেই বিশ্বাস করছে না। তার একটু মন খারাপ হলো। ইস, অন্তুকে যদি তার বাড়িতে নিয়ে গিয়ে প্রাইজ বন্ডগুলো দেখানো যেত। অন্তু বলল, রিক্সার পাম্প ক্যাম্পে ছাড়তে হয় দেখবা। এই প্রথম সে তুমি করে বলেছে। পুতুলের বড় ভালো লাগছে। সে আগ্রহ করে বলল, দেখবো। অন্তু বলল, আও আমার সাথে। পুতুল মন্ত্রমুগ্ধের মতো এগুচ্ছে। চমৎকার লাগছে পুতুলের। তারা দুজন বড় রাস্তায় এসে পড়ল। পুতুলকে দাঁড় করিয়ে অন্তু এগিয়ে যাচ্ছে। রাস্তার উপাশে মিউজিয়াম। মিউজিয়ামের সামনে কয়েকটা খালি রিক্সা। একটি রিক্সাওয়ালা পাশে উবু হয়ে বসে চা খাচ্ছে। পুতুল দেখলো অন্তু ভালো মানুষের মতো রিক্সাটার পাশে এসে দাঁড়িয়েছে। যে পথে হাওয়া দেওয়া হয় সেখানে কি যেন করলো, শস্য শব্দ হলো। রিক্সার মালিক লাফিয়ে উঠে দাঁড়াতেই অন্তু হাওয়া। সে ছুটছে বিদ্যুৎ গতিতে। রিক্সাওয়ালা কুৎসিত গালি দিচ্ছে। বাকি সবাই দাঁত বের করে হাসছে। পুতুল এমন অদ্ভুত উত্তেজনার দৃশ্য এর আগে দেখেনি। তার গা ঝিমঝিম করছে, রীতিমতো তৃষ্ণা পেয়ে যাচ্ছে। সে নিজের জায়গায় ফিরে গেল। অন্তু বসে আছে। অন্তুর মুখ ভর্তি হাসি। তার পায়ের কাছে ইয়েলো টাইগার কুকু করছে। পুতুল বলল, রিক্সার চাকা নষ্ট করছো, তোমার পাপ হবে। চাকা নষ্ট হয় নাই, শুধু হাওয়া গেছে, তবু তোমার পাপ হবে।
অন্তুকে পাপের চিন্তায় খুব বিচলিত মনে হলো না। সে গম্ভীর গলায় বলল, ফানটা খাইবা? খাবো। অন্তু এমন এক ভঙ্গি করলো যেন ফান্টার বোতল ধরে আছে। এক হাতে বোতলের মুখ খুলে নিজেই বিজ করতে লাগলো। বোতলের গ্যাস বেরিয়ে গেল এমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। নাও খাও। পুতুল হাত বাড়িয়ে অদৃশ্য বোতলটা নিল। অন্তু বলল, পাইপ আছে, পাইপ দিয়া তারপর খাও, মজা পাইবা। অদৃশ্য পাইপ দিয়ে অদৃশ্য বোতল থেকে দুজনে ফান্টা খাচ্ছে। পুতুল সত্যি সত্যি খুব মজা পাচ্ছে। অন্তু আবার সত্যিকারের দুটি ঢেকুর তুলল। বড় মজার ছেলে তো। অন্তু, তোমার বাসা কোথায়? বাসা নাই? বাসা নাই মানে? রাত্রে ঘুমাও কোথাও? স্টেশনে। রেল স্টেশন কমলাপুর। স্টেশনে ঘুমাও কেন? স্টেশনই ভালো, কেউ কিছু কয় না, সরকারি জায়গা। স্টেশন সরকারি জায়গা? এই যে পার্ক, এও সরকারি। তুমি অনেক কিছু জানো তাই না? জানি। তোমার আব্বা আম্মাও স্টেশনে থাকেন? মা মরে গেছে, বাপ থাকে ময়মনসিং, স্টেশনে ভিক্ষা করে। উনি সত্যি সত্যি ভিক্ষা করেন? অন্তু হ্যাঁ সূচক মাথা নাড়ল। পুতুল বলল, আর বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে তুমি বানিয়ে বানিয়ে বলছো। অন্তু হাই তুলে হালকা গলায় বলল, মাঝে মধ্যে আমিও ভিক্ষা করি। তুমিও করো? হ্যাঁ। কিভাবে করো? কোনো ভদ্রলোক দেখলে কই, সারাদিন না খাওয়া, একখান টাকা দিবেন। মিথ্যা কথা বলো কেন? কোনটা মিথ্যা? এই যে বললে সারাদিন না খাওয়া। মিথ্যা না, মাঝে মধ্যে সারাদিন না খাওয়া যায়। খাওয়া খাদ্য হইলো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। পুতুল অবাক হয়ে তাকিয়ে আছে। কি অদ্ভুত কথা বলছে ছেলেটা। খাওয়া নাকি ভাগ্যের ব্যাপার? ইয়েলো টাইগার আবার ফিরে এসেছে। অন্তুর পায়ের কাছে কুইকুই করছে। অন্তু একটা লাথি বসালো। কুকুরটা ছিটকে পড়লো দূরে। কি অদ্ভুত কাণ্ড, সেখান থেকে আবার এদিকে আসছে। যে মারছে তার কাছেই আবার আসছে। পুতুল বলল, কুকুরটা বারবার তোমার কাছে আসছে কেন? অন্তু তার জবাব দিল না। এবার সে ইয়েলো টাইগারটাকে কোলে তুলে নিল, চিৎ করে শুয়ে পেটে কাতুকুতু দিতে লাগলো। ইয়েলো টাইগার খুব মজা পাচ্ছে। কেমন গা মোচড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, আবার একটু যেন হাসার চেষ্টাও করছে। কুকুর আবার মানুষের মতো হাসতেও পারে নাকি? মেট্রোপলিটন পুলিশ কমিশনার বললেন, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। রহমান সাহেব ঠান্ডা গলায় বললেন, আমার একটা ছেলে হারিয়ে গেছে, আমি ভয় পাবো না? এখন 11টা বাজে। ছেলেটাকে আপনি 2 ঘন্টা আগে হারিয়েছেন। 2 ঘন্টার সময় কিছুই না। আশেপাশে কোনো বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছে। ও কোথাও যায় না। কোথাও যায় না বলেই যে কোনোদিনও যাবে না এমন তো কথা নেই। রহমান সাহেব খুব চেষ্টা করলেন যাতে তার কথাবার্তায় বিরক্তি প্রকাশ না পায়। সেই চেষ্টা সফল হলো না। বিরক্তি প্রকাশ পেল। তার কপালে সূক্ষ্ম ভাঁজ, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আপনি কি একটু চা খাবেন? চা দিতে বলি? যখন তখন চা খাবার অভ্যেস আমার নেই। রহমান সাহেব ভাবলেন, নিজের পরিচয় ভালোভাবে দেবেন, তাহলে এরা হয়তো গা ঝাড়া দিয়ে উঠবে, এরকম আলগা দেখাবে না। দেওয়ার মতো পরিচয় তার আছে। তার বাবা 3 বছরের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, শিল্পমন্ত্রী। তার দাদা খান বাহাদুর ওয়াদুদ রহমান ব্রিটিশ সরকারের আমলে গণপরিষদের সদস্য ছিলেন প্রায় 11 বছর, এবং তার নিজেরও মন্ত্রী হবার সম্ভাবনা খুব বেশি। আলাপ আলোচনা হচ্ছে। তিনি নিজে তেমন উৎসাহ দেখাচ্ছেন না, কারণ রাজনীতি তার পছন্দের বিষয় নয়। কমিশনার সাহেব। জি বলুন। আমি একটা পুরস্কার ঘোষণা করতে চাই। যে আমার ছেলের খোঁজ এনে দেবে বা ছেলেটাকে এনে দেবে, তার জন্য পুরস্কার। তাই এই পুরস্কার আপনাদের পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য। আপনি মনে হচ্ছে বেশি রকম অস্থির হয়েছেন। অস্থির হবার কারণ আছে। পুতুল কখনো
একা ঘরের বাইরে যায়নি, সে অসুস্থ, হার্টের একটা জটিল ব্যাধিতে ভুগছে। আমি পুরস্কার ঘোষণা করতে চাই। করতে চাইলে নিশ্চয়ই করবেন, কিন্তু আমার ধারণা ছেলেটি সন্ধ্যার আগেই ফিরে আসবে। 90% ক্ষেত্রেই তাই ঘটে। রাগ করে বা নিছক অ্যাডভেঞ্চারের লোভে ছেলে ঘর থেকে বের হয়, খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ফিরে আসে। আমার স্ত্রী খুব অস্থির হয়েছেন। তার ধারণা ছেলে ধরার হাতে পড়েছে। ছেলে ধরা বলে কিছু নেই। বিদেশে ছেলে মেয়ে পাচার হয় বলে যে শুনি, ভুল শোনেন। বিদেশিরা এত ঝামেলা করে ছেলে মেয়ে নেবে না। আইনের ভেতর দিয়েই তারা বাচ্চাদের দত্তক নিতে পারে। এতিমখানা আছে, সেবা সংস্থা আছে। রহমান সাহেব তাকিয়ে আছেন। পুলিশ কমিশনারের কোনো কথা তার মাথায় ঢুকছে বলে মনে হলো না। কমিশনার সাহেব সহজ গলায় বললেন, আরেকটা জিনিস দেখুন, ঢাকা শহরে বাচ্চা ছেলে মেয়ের কোনো অভাব নেই। হাজার হাজার ছেলেপুলে রাস্তায় ঘুরে বেড়ায়, ফুটপাত বা রেল স্টেশনে রাত কাটায়। ছেলে ধরা বলে যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে তারা এইসব ঠিকানাবিহীন বাচ্চাদের ধরবে। আপনার বাচ্চাকে ধরে ঝামেলা পড়তে চাইবে না। রহমান সাহেব বললেন, আমি একটা পুরস্কার ঘোষণা করতে চাই। আপনার কথা সবে শুনলাম, পুরস্কারের ব্যাপারে আমি মনস্থির করছি। কত টাকা পুরস্কার? বেশ বড় অ্যামাউন্ট, 1,00,000 টাকা। কি বলছেন আপনি? আমার ছেলেটা অসুস্থ, ও দ্রুত বাসায় ফেরা দরকার। এই পুরস্কার ঘোষণার করার ফলে একটা ঝামেলা হতে পারে। ছেলেটা দুষ্ট লোকের হাতে পড়তে পারে। আজ রাত 10টা পর্যন্ত আমাকে সময় দিন। রাত 10টার ভেতর ফিরে না এলে পুরস্কার ঘোষণা করবেন। ইতিমধ্যে আপনারা কি করবেন জানতে পারি? নিশ্চয়ই পারেন। আমরা ঢাকা শহরের যতগুলো পুলিশ ফাঁড়ি আছে সবাইকে জানাবো। ওয়্যারলেসে বাইরের থানাগুলোতেও জানানো হবে। শহর থেকে বেরোবার যে সব পথ আছে, যেমন ধরুন রেল স্টেশন, বাস লঞ্চ টার্মিনাল, সেখানকার পুলিশদের সতর্ক করে দেওয়া হবে। হাসপাতালগুলোতে খোঁজ নেব। হাসপাতালে খোঁজ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তাহলে তো কাজ আপনারা অনেক দূর এগিয়েই রেখেছেন। মাইকে আপনারা বাড়ির আশেপাশে একটা ঘোষণা দিতে পারেন। মাইকের ঘোষণায় বেশ কাজ দেয়। দুপুর 11:30টার দিকে রাস্তায় মাইক বের হলো। ছেলে হারানো বিজ্ঞপ্তি প্রচার হতে লাগলো। ভাই সব, বিশেষ ঘোষণা। একটি ছেলে হারানো গিয়াছে। তাহার বয়স 11, পরনে হাফ প্যান্ট এবং শার্ট। নাম পুতুল, রোগা ফর্সা, কপালে কাটা দাগ আছে, শার্টের রং মেরুন, খালি পা। ভাই সব, অনুরোধ করা যাচ্ছে কেহ যদি ছেলেটির কোনো সন্ধান পান। জেসমিন সকাল থেকে বারান্দায় একটি মোড়া পেতে বসে আছেন। কারো সঙ্গে কোনো কথা বলছেন না। তাকে দেখে মনে হচ্ছে তার কোনো বোধ শক্তি নেই। আত্মীয় স্বজনরা সকাল থেকেই এ বাড়িতে আসছেন। তাদের কারোর সঙ্গেই জেসমিন কোনো কথা বলছে না। দু একজন কিছু সান্ত্বনার কথা বলতে চেয়েছিলেন। তাদের জেসমিন খুব ঠান্ডা গলায় বলেছেন, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। গাছ কাটার জন্য বজলু মিয়া 2জন লোককে সঙ্গে নিয়ে এসেছিল। তাকেও ধমক দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। দুপুরের কিছু আগে নিমতলির পীর সাহেব বলে এক চ্যাংড়া ছেলেকে বাড়িতে আনা হয়েছে। এ নাকি হারানো লোক খুঁজে পাওয়ার ব্যাপারে খুব ওস্তাদ। যে হারিয়ে গেছে তার কিছু কাপড় চোপড় শুকলেই সে নাকি অনেক কিছু বলে দিতে পারে। রহমান সাহেব লোকটিকে পুতুলের শার্ট দিতে বললেন। সে অনেকক্ষণ নানানভাবে শার্ট শুকলো। তারপর চোখ বন্ধ করে ঝিম মেরে রইল, যেন ধ্যান করছে। ধ্যান ভাঙবার পর সে গম্ভীর গলায় বলল, তারে আমি দেখতেছি একটা বাসে, জানালার পাশে বসছে। তার সাথে দাড়িওয়ালা একটা বুড়া কিসিমের লোক। ছেলেটার হাতে আছে একটা কমলা। বাসটা যাইতেছে ফরিদপুরে। রহমান সাহেব লোকটির কথা এক বর্ণও বিশ্বাস করলেন না। তবু ফরিদপুরের ডিসিকে টেলিফোন করলেন। একজন লোক পাঠালেন ফরিদপুরে। নিমতলির পীর সাহেবকে 500 টাকা দেওয়া হলো এবং বলা হলো সত্যি সত্যি যদি পুতুলকে ফরিদপুরে পাওয়া যায়, তাহলে তিনি পীর সাহেবের জন্য নিমতলিতে একটা ছোটখাটো বাড়ি বানিয়ে দেবেন। পুতুল এবং অন্তু মিয়াকে
একটা ঠেলা গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা গেল। পুতুলের গায়ে গেঞ্জি নেই। সরোয়ার্দী উদ্যানের পুকুরে গেঞ্জিটার সলিল সমাধি ঘটেছে। মাছ মারার জন্যে গেঞ্জি ব্যবহার করা হয়েছিল। দুজন দুদিক ধরে জালের মতো টেনেছে। দুটো দারফিনা মাছ ধরা পড়েছে। পুতুল সেই মাছ ধরা পড়ার উত্তেজনায় এতই উত্তেজিত হয়েছিল যে গেঞ্জি যে তলিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করেনি। মাছ দুটি দুজন ভাগ করে নিল। অন্তু মিয়া ভাগাভাগির পরপরই হঠাৎ উদার গলায় বলল, আমার লাগবে না, তুমি নিয়ে যাও। পুতুল গভীর আগ্রহে মাছ দুটি মুঠোর মধ্যে পুরল। তখনই ধরা পড়ল গেঞ্জি নেই। সেই গেঞ্জি খুঁজতে কত কাণ্ড। পুতুলি একবার ডুবে যায় অবস্থা। মোটা মতো এক মহিলা টেনে তুলেই এক চর। পুতুল অবাক হয়ে বলল, আপনি আমাকে মারলেন কেন? মহিলাটি ঠোঁট উল্টে বলল, ও মা, পুলায় আবার শুদ্ধ ভাষা কয়। উৎসুক নয়, আবার চর খাবি? পুতুল উঠে পড়ল। নোংরা পানিতে দাপাদাপি করার ফল হয়েছে চমৎকার। পুতুলকে এখন আর আলাদা করে চেনা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই গায়ের পানি শুকিয়ে যাওয়ায় সমস্ত শরীরে কাদার আস্তরণ জলছাপের মতো ফুটে উঠেছে। চুল হয়েছে এলোমেলো। ঠেলা গাড়িতে এদের দুজনকে দেখাচ্ছে অদ্ভুত। দুজনের মাঝখানে ইয়েলো টাইগার কুকু করছে। তার নজর পুতুলের হাতের দিকে। সেখানে দুটি মরা মাছ এখনো আছে। ইয়েলো টাইগার সুবিধার সন্ধানে আছে। কখন মাছ দুটি নিয়ে নিতে পারবে? পুতুল এই মতলব টের পেয়েছে। সে আছে খুব সাবধানে। মতিঝিল পর্যন্ত তারা নির্বিঘ্নে এলো। মতিঝিল পার হবার পরই ঠেলাওয়ালা ওদের নামিয়ে দিল। মুখ বিকৃতি করে বলল, যা যা নাম, মাগনা গাড়ি বহু চাপসোস। পুতুল বলল, আপনি আমাদের তুই তুই করে বলছেন কেন? ভালোভাবে বললেই তো আমরা নেমে যাই। চ্যাটাং চ্যাটাং কথা কয় আবার। এক চর খাবি নাম। পুতুল নেমে গেল। অন্তুকে একটু বিষণ্ণ মনে হচ্ছে। পুতুল বলল, এখন কি করবে? হাঁটুন। যাবে কোথায়? স্টেশনে। স্টেশনে আমার বোন থাকে। বোন বলছো কেন? বলো বোন। ওই একই কথা। যার নাম বোন তারই নাম বোন। তা ঠিক। পুতুল, তুমি যাইবে আমার সাথে? না, আমি এখন বাসায় চলে যাব। এখন না গেলে মা রাগ করবে। স্টেশনে আমার বোন রে দেখবা না? হ্যাঁ, দেখব। তার নাম কি? তার নাম হলো গিয়া মরিয়ম। মরিয়ম? হ। হ বলতে নেই, বলতে হয় হ্যাঁ। ওই একই কথা। দুজন ছোট ছোট পা ফেলে এগুচ্ছে। পুতুল লক্ষ্য করল অন্তু গভীর মনোযোগের সঙ্গে রাস্তা থেকে সিগারেটের প্যাকেট কুড়িয়ে নিচ্ছে। ওইগুলো দিয়ে তুমি কি করবে? খেলুম। কি খেলা? সারা খেলা। সিগারেটের প্যাকেট হইল টাকা, 5-5 প্যাকেট হইল 500 টাকা, স্টার হইল 10 টাকা, আর বেনসন হইল 1000 টাকা। সত্যি? বলতে বলতেই পুতুল একটা 5-5 প্যাকেট পেয়ে গেল। কি অদ্ভুত উত্তেজনা! 10 মিনিটের মধ্যে দুটো গোল্ড ফ্ল্যাগ এবং একটা স্টারের প্যাকেট পাওয়া গেল। এক একটা খালি প্যাকেট দেখে দেখা যায় আর দুজন একসঙ্গে ছুটে যায়। এমন আনন্দ পুতুল এর আগে কখনো পায়নি। প্যাকেট সংগ্রহের খেলা বেশিক্ষণ চলল না। রাখার জায়গা নেই। ইয়েলো টাইগারকেও সামলাতে হচ্ছে। অন্তু এক সময় বলল, ফালাইয়া দিই কেমন? কেন? ফেলবে কেন? টাকা রাখানোর জায়গা নাই, করমু কি? এত কষ্ট করা জোগাড় করা টাকা নর্দমায় ফেলতে কষ্ট হচ্ছে। উপায় নেই, টাকার পাহাড় হয়ে গেছে, ফেলতেই হবে। অন্তু অবশ্যই টাকা ফেলার ব্যাপারটাতেও একটা মজা নিয়ে এলো। প্রথমে কুচি কুচি করে ছেঁড়া হয়, তারপরই ফু দিয়ে উড়িয়ে দেয়া। কে কত দূর নিতে পারে। দারুণ আনন্দের একটা খেলা। ইয়েলো টাইগার কুকু করছে, যদিও তার কুকু করার কোনো কারণ নেই। সে বেশ আরামেই আছে। সে আছে অন্তুর প্যান্টের পকেটে, মাথাটা শুধু বের হয়েছে। অন্তু ইয়েলো টাইগারের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলল, কিরে বেটা, খিদা লাগছে?
ইয়েলো টাইগার অবিকল মানুষের মতো মাথা নাড়ল। বেশি খিদা? কু কু কু। অন্তু গম্ভীর গলায় বলল, জন্তু জানোয়ার যখন ছোট থাকে তখন মানুষের কথা বুঝে, বড় হইলে বুঝে না। পুতুল বলল, কে বলল তোমাকে? আমি জানি। কিভাবে জানো? কে বলেছে তোমাকে? আমি জানি। কিভাবে জানো? কে বলেছে তোমাকে? অন্তু সেই প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। পুতুল আসছে তার পেছনে পেছনে। তার খিদে পেয়েছে, বেশ ভালো খিদে। এটা বেশ মজার ব্যাপার। বাসায় থাকার সময় একেবারে খিদে লাগতো না, এখন শুধু নানান ধরনের খাবারের কথা মনে হচ্ছে। বাড়ি ফিরলে খিদের সমস্যাটি মেটে, কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। পুতুলের শুধুই মনে হচ্ছে বাড়ি ফিরে কাউকে পাওয়া যাবে না। বাবা গেছেন কাজে, মাও নিশ্চয়ই বাইরে। এ সময় তিনি কখনো ঘরে থাকেন না। অন্তু বলল, তোমার খিদা লাগছে? হুম, লেগেছে। আমারও লাগছে, জব্বর খিদা। অন্তুর বোন বয়সে অন্তু 2 বছরের ছোট। তাকে তার বয়সের চেয়েও ছোট দেখায়। ওদের দেখতে পেয়েই সে ছুটে এলো। পুতুলের মনে হচ্ছে এই মেয়েটা যেন সবে মাত্র হাঁটতে শিখেছে, এক্ষুনি আছাড় খেয়ে পড়বে। মরিয়মের গায়ে একটা হলুদ রঙের ফ্রক, ফ্রকের ওপর মোটা একটা খাকি রঙের সোয়েটার। সোয়েটারটা সে আজ সকালবেলা পেয়েছে, রেল পুলিশের এক হাবিলদার দিয়েছে। এই হাবিলদারটা খুব ভালো, প্রায় এটা ওটা দেয়। গত শীতে মোটা একটা কাঁথা দিয়েছিল, সেই কাঁথা বেশি দিন রাখা গেল না। এক রাতে কাঁথা গায়ে আরাম করে ঘুমাচ্ছিল, সকালবেলা জেগে দেখে কাঁথা নেই। কে টান দিয়ে নিয়ে গেছে। তার পাশে এক বুড়ি ঘুমাচ্ছিল, নির্ঘাত বুড়ির কাণ্ড। কাঁথাটা থাকলে এই শীতটা আরাম করে পার করে দেওয়া যেত। এবছর বেশ কষ্ট হচ্ছে, তবে মরিয়মের মুখে কষ্টের কোনো ছাপ নেই। সে আনন্দে ঝলমল করছে, কারণ আজ তার খুব ভালো রোজগার হয়েছে। সে ট্রেনের যাত্রীদের কাছে পানি বিক্রি করে। অ্যালুমিনিয়ামের একটা জল ভর্তি পানি নিয়ে মিষ্টি সুরেলা গলায় চেঁচায়, পানি পানি, ঠান্ডা কলের পানি। গরমের দিনে তার রোজগার ভালো হয়, শীতের সময় পানি কেউ খেতে চায় না। অন্তু বলল, বিক্রি হয়েছে কিছু? মরিয়ম হেসে ফেলল। ফ্রকের পকেট থেকে একটা চকচকে 10 টাকার নোট বের করলো। আজ পানি কেউ কেনেনি, কিন্তু এক ভদ্রলোক হঠাৎ টাকাটা দিয়েছেন। মরিয়ম এক কামরা থেকে আরেক কামরায় পানির জগ নিয়ে যাচ্ছে, কেউ কিনছে না। তার এত মন খারাপ হলো, পানি না কিনলে আজ তাদের 2 ভাই বোনের কিছু খাওয়া হবে না। গত রাতেও তেমন কিছু খাওয়া হয়নি, একটা পাউরুটি কিনে ভাগাভাগি করে খেয়েছে। পাউরুটিগুলো এমন জিনিস যে খাওয়ার পরপরই খিদে লাগে। এই দিক দিয়ে চিন্তা করলে বাদাম অনেক ভালো জিনিস, অনেকক্ষণ পেটে থাকে। মরিয়ম পানির জগ হাতে ট্রেন থেকে নিচে নামলো। সে পরিষ্কার বুঝতে পারছে আজ আর পানি বিক্রি হবে না। একজন ভদ্রলোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জুতো পালিশ করাচ্ছেন। সে কৌতূহলী হয়ে জুতো পালিশ দেখতে লাগলো। এই জিনিসটা দেখলে তার ভালো লাগে। ময়লা জুতোগুলো দেখতে দেখতে কেমন চকচকে হয়ে যায়। এমনকি জুতো দিকে তাকালে আয়নায় মুখ পর্যন্ত দেখা যায়। যে লোকটা জুতো পালিশ করাচ্ছিল তাকে খুব কৃপণ বলে মনে হলো, কারণ 2 টাকার বেশি সে দিল না। জুতো পালিশওয়ালা বকশিসের জন্য ঘ্যান ঘ্যান করে একটা ধমক খেলো। মরিয়ম বলল, স্যার দিয়ে দেন 1 টাকা, গরিব মানুষ। লোকটি বলল, এই লোক তোর কে হয়, ভাই নাকি? না, আমার কেউ হয় না। তুই পানি বিক্রি করিস? হ। শীতের দিনে কেউ পানি খায় না। মরিয়ম কিছু বলল না। লোকটি পালিশওয়ালাকে 1 টাকা বকশিস দিয়ে গম্ভীর গলায় বলল, দেখি আমাকে 1 গ্লাস পানি দে। সে পানি দিল। সেই পানিতে লোকটি একটি চুমুক দিয়ে গ্লাস ফিরিয়ে দিল এবং তাকে অবাক করে একটা চকচকে 10 টাকার নোট বের করলো। এখানেই শেষ নয়, যাবার আগে তার চুলে হাত রেখে একটু আদর করলো। নরম গলায় বলল, একটা চিরুনি কিনে নিস, চুল তো একেবারে কাকের বাসা হয়ে আছে। 10 টাকায় তাদের দুজনের খাওয়া ভালোই হবে, ভাত মাছ ডাল হয়ে যাবে। কিন্তু আজ সঙ্গে আরেকজনকে দেখা যাচ্ছে।
মরিয়ম মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অন্তু প্রায়ই এরকম এক একজন সঙ্গে নিয়ে আসে, এসে দু একদিন থাকে, রোজগারে ভাগ বসায়, তারপর আবার উধাও হয়ে যায়। একবার নিয়ে এসেছিল এক মহা গুন্ডাকে, কথায় কথায় মারপিট করে, মরিয়মের হাতে কামড় ধরে রক্ত বের করে দিয়েছিল, এখনো হাতে দাগ আছে। আজকের ছেলেটা এরকম হবে না, দেখে মনে হচ্ছে ঠান্ডা ধরনের ছেলে। তারাই এগুচ্ছে কমলাপুর রেল স্টেশনের সামনের রেস্টুরেন্টগুলোর দিকে। সবার আগে অন্তু, তার পেছনে পেছনে পুতুল এবং মরিয়ম। মরিয়ম কৌতূহলী চোখে পুতুলকে দেখছে, কিন্তু কিছু বলছে না। পুতুল খানিকটা অস্বস্তি বোধ করছে। মেয়েটাকে কেমন পাগলি পাগলি মনে হচ্ছে, মাথা ভর্তি কোকড়ানো চুল, কেমন ছটফটে চোখ, কিন্তু চেহারাটা খুব মিষ্টি, কেমন পিচ পিচ করে থুতু ফেলছে। মরিয়ম হঠাৎ পুতুলের দিকে তাকিয়ে বলল, এই সুইটারটা আমারে একজন দিছে। কে দিয়েছে? একজন হাবিলদার সাপ দিছে। বাহ, ভালো তো, খুব ওম আছে, ভালো জিনিস। পুতুল অবাক হয়ে বলল, ওম কি? মরিয়ম খিলখিল করে হেসে ফেলে বলল, ও ভাইজান, এ ওম কি জানো না তুমি? সত্যি জানো না? না। হি হি হি, কেমন কথা, হাসছো কেন শুধু শুধু? পুতুল খুব অবাক হলো, মেয়েটা এমন কেন? কেমন কথা যে জানেন না? ওম হইল গিয়া গরম, নাও গায়ে দিয়ে দেখো। মরিয়ম সুইটার খুলে ফেললো। পুতুল বলল, না না, আমি গায়ে দেব না। আহ, দাও না, দিলেই বুঝবা ওম কারে কয়। এটা নোংরা সোয়েটার, আমি গায়ে দেব না। ও ভাইজান, এ কেমন কইরা জানি কথা কয়, হি হি হি। ওম তো ধমক দিল, বেহুদা হাসিস না, এ কেমন কইরা জানি কথা কয়, ভাইজান বড় মজা লাগে। পুতুল মেয়েটাকে আগ্রহ নিয়ে দেখছে, গোলগাল আদুরে মুখ, কি সুন্দর করেই না হাসছে। মরিয়ম বলল, তোমার নাম কি? ভালো নাম জানতে চাও না ডাক নাম? ও ভাইজান, এ কেমন জানি ভদ্রলোকের মতো কথা কয়। অন্তু বিরক্ত মুখে তাকিয়ে ছোট্ট একটা ধমক দিল। মরিয়ম বহু কষ্টে হাসি থামালো। রেস্টুরেন্টের মালিক অন্তুকে চেনে, ওরা এসে দাঁড়ানো মাত্র পরোটা ভাজি চলে এলো। কিছুই বলতে হলো না, এমনকি কুকুরটার জন্যও খাবার চলে এলো। টিনের বাটিতে খানিকটা বাসি ভাত, মাছের কাঁটা, কয়েক টুকরা আলু। সে বোধ হয় আরো ভালো কিছু খেতে চায়, বারবার অন্তুর দিকে তাকাচ্ছে, কিন্তু খানিকটা পরোটা ছিঁড়ে দিতেই সে তার উপর ঝাঁপিয়ে পড়ল, লেজ নাড়তে লাগলো নানান ভঙ্গিতে। রেস্টুরেন্টের থলথলে ভুঁড়িওয়ালা মালিক একটা কালো যা মরিয়মের প্লেটে কোনায় বসিয়ে দিয়ে গেল। এটা সে প্রায় করে, এই মিষ্টির জন্য পয়সা দিতে হয় না। মরিয়মের মুখ ভর্তি হাসি, মিষ্টির একটা কোনা ভেঙে সে মুখে দিল। আনন্দে তার চোখ ছোট ছোট হয়ে গেছে। অন্তুর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, 2 টাকা করে মিষ্টি, ইচ্ছে করলে তো খাওয়া যাবে না। দুপুরে আবার খিদে পাবে, তখন কিছু একটা তো খেতে হবে। 2 টাকার বাদাম কিনে ভরপেট পানি খেলে সারাদিন থাকা যায়। আজ বাদাম কিনতে হবে 3 টাকার, মানুষ একজন বেশি। মরিয়ম পুতুলের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মিষ্টি খাইবা? না। খাও, নাও অর্ধেকটা খাও। কারো খাওয়া জিনিস আমি খাই না। খাও না কেন? খেলে অসুখ হয়। ও ভাইজান, এ কেমন জানি ভদ্রলোকের লাহান কথা কয়। তারা খাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়ালো। পুতুল বলল, তোমরা এখন কি করবে? অন্তু বলল, ময়মনসিংহ যামু। কিভাবে যাবে? রেলগাড়ি আছে না, যাওয়ার কোনো অসুবিধা নাই, টিকিট লাগে না। আবার ঢাকা আসবে? হ। কবে আসবে? ঠিক নাই কোনো, আইজ রাইতে আসা যায়, কাইলও আসা যায়। মরিয়ম হাসি মুখে বলল, সব আল্লাহর ইচ্ছা, হি হি হি। অন্তু মরিয়মকে ধমক দিল, তাতে লাভ হলো না, হাসি থামেই না। পুতুলের ইচ্ছা করছে ওদের সঙ্গে ময়মনসিংহ চলে যেতে। এরা যদি আজই ফেরে তাহলে তো কোনো অসুবিধা নেই, মা বাবা বাসায় ফেরার আগেই হয়তো সে পৌঁছে যাবে। মা বাবা বুঝতেই পারবে না সে কোথায় ছিল সারাদিন। আর যদি বুঝতেও পারে তাহলে খুব অসুবিধা হবে না, মা বাবা কেউই তার উপর রাগ করে না।
তার অসুখ তো, তাই। হয়তো খানিকক্ষণ রাগি রাগি চোখে তাকিয়ে থেকে বলবে, আর এরকম করবে না বুঝলে। সে বলবে, আর করব না মা। রাস্তার বাজে ছেলেদের সঙ্গে মিশবে না, আচ্ছা। আজে বাজে খাবার খাবে না, আচ্ছা। লক্ষ্মী হয়ে থাকবে। হুম। হুঁ আবার কেমন শব্দ, বলো। লক্ষ্মী হয়ে থাকবো, লক্ষ্মী হয়ে থাকবো। বাড়ির জন্যে পুতুলের একটু যেন খারাপ লাগতে শুরু করেছে। কি হচ্ছে বাসায় এখন কে জানে। গাছগুলো হয়তো কাটা হয়ে গেছে। এবারের বর্ষায় সে আর কদম ফুল দেখবে না। কে জানে, কোনোদিনে হয়তো দেখবে